প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। আজ শুনবেন 12তম পর্ব। অধিনায়কদের সম্মেলনে বাংলাদেশকে নিম্নোক্ত 11টি সেক্টরে বিভক্ত করা হয়। 1 নং সেক্টর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার অংশবিশেষ মুহুরী নদীর পূর্ব এলাকা নিয়ে এই সেক্টর গঠিত হয়। সমগ্র সেক্টরকে 5টি সাব সেক্টরে ভাগ করা হয়। মেজর জিয়া সেক্টর কমান্ডার হিসেবে নিয়োজিত হন। পরে জিয়া জেট ফোর্স কমান্ডার নিযুক্ত হওয়ার পর ক্যাপ্টেন রফিক 1 নং সেক্টর কমান্ডার হিসেবে নিয়োজিত হন। এই সেক্টরের মোট সৈন্য সংখ্যা ছিল 2100। এর মধ্যে 1500 ইসিআর, 200 পুলিশ, 300 সামরিক বাহিনী এবং নৌ ও বিমান বাহিনীর সদস্য সংখ্যা ছিল প্রায় 100। এখানে গেরিলাদের সংখ্যা ছিল প্রায় 20,000। এদের মধ্যে 8,000কে অ্যাকশন ক্রস হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। শতকরা 35 ভাগ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ দেওয়া হয় এই সেক্টরকে। 2 নং সেক্টর কুমিল্লা, ফরিদপুর জেলা, নোয়াখালী ও ঢাকার অংশবিশেষ নিয়ে এই সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর খালেদ মোশাররফ। সেক্টরটিকে 6টি সাব সেক্টরে বিভক্ত করা হয়। সমগ্র সেক্টরে নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 4,000। গেরিলা ছিল 30,000। মেজর খালেদ মোশাররফ ফোর্স কমান্ডার হিসেবে গুরুতরভাবে আহত হওয়ার পর ক্যাপ্টেন হায়দার সেক্টরের কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন। 3 নং সেক্টর মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ নিয়ে এই সেক্টর গঠিত হয়। সেক্টরটিকে 10টি সাব সেক্টরে ভাগ করা হয়। গেরিলাদের সংখ্যা ছিল প্রায় 10,000। সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর শফিউল্লাহ। এসফোর্স গঠনের পর মেজর শফিউল্লাহর জায়গায় মেজর নুরুজ্জামানকে 3 নং সেক্টরের দায়িত্ব দেওয়া হয়। 4 নং সেক্টর উত্তরে সিলেট সদর এবং দক্ষিণে হবিগঞ্জ থানার মধ্যবর্তী সমস্ত অঞ্চল নিয়ে গঠিত হয় 4 নং সেক্টর। সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর চিত্তরঞ্জন দত্ত। সেক্টরটিকে 6টি সাব সেক্টরে বিভক্ত করা হয়। নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 3,000। গেরিলা ছিল প্রায় 12,000। 5 নং সেক্টর সিলেট জেলার উত্তরাঞ্চল নিয়ে গঠিত হয় এই 5 নং সেক্টর। এই সেক্টরের সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর মীর শওকত আলী। নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 800। গেরিলা ছিল প্রায় 5,000। সেক্টরটিকে 6টি সাব সেক্টরে বিভক্ত করা হয়। 6 নং সেক্টর এই সেক্টর রংপুর এবং দিনাজপুর নিয়ে গঠিত হয়। উইং কমান্ডার M.K. বাশার নিযুক্ত হন সেক্টর কমান্ডার হিসাবে। সাব সেক্টর বাহিনীর সংখ্যা প্রায় 1200। গেরিলা ছিল প্রায় 6,000। 7 নং সেক্টর রাজশাহী, পাবনা, বগুড়া জেলা এবং দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত হয় এই সেক্টর। সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর নাজমুল হক। যুদ্ধকালীন সময় এক মোটর দুর্ঘটনায় তিনি শহীদ হলে তার স্থলে সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর M. হাসান। সাব সেক্টরের সংখ্যা 8টি, সৈন্য সংখ্যা প্রায় 2,000। গেরিলা প্রায় 8,000। 8 নং সেক্টর কুষ্টিয়া, যশোর এবং খুলনার অংশবিশেষ নিয়ে এই সেক্টর গঠন করা হয়। 15 জুলাই পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর M.A. উসমানী চৌধুরী। পরবর্তীকালে মেজর উসমানকে হেডকোয়ার্টার্সে বদলি করে নিয়ে আসা হয়। পাকিস্তান থেকে পালিয়ে আসার পর মেজর মঞ্জুর 8 নং সেক্টরের দায়িত্বভার গ্রহণ করেন। নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 3,000। গেরিলা প্রায় 8,000। সাব সেক্টরের সংখ্যা 7টি। 9 নং সেক্টর বরিশাল, পটুয়াখালী, খুলনার অংশবিশেষ নিয়ে ফরিদপুরের একাংশ নিয়ে এই সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর M.A. জলিল। সাব সেক্টরের সংখ্যা 8টি। নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 1500। গেরিলার প্রায় 15,000। 10 নং সেক্টর এই সেক্টরের কোনো আঞ্চলিক সীমানা ছিল না। নৌ কমান্ডাররাই এই সেক্টরের অধীনে ছিল। শত্রুপক্ষেও টার্গেট ধ্বংস করার জন্য প্রয়োজন মতো বিভিন্ন সেক্টরে গ্রুপ গঠন করে তাদের নির্দিষ্ট দায়িত্বে পাঠানো হবে, সেই সিদ্ধান্তই নেওয়া হয়। তাদের দায়িত্ব সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয় সেক্টর কমান্ডারদের। দায়িত্ব সম্পন্ন করার পর নৌ কমান্ডাররা সবাই আবার তাদের মূল আস্তানা 10 নং সেক্টরে ফিরে আসবে ঠিক করা হয়। 11 নং সেক্টর এই সেক্টর ছিল বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং তুরা ও গারো অঞ্চল নিয়ে। কমান্ডার নিযুক্ত হন মেজর তাহের। 15 নভেম্বর এক অভিযানে তিনি গুরুতরভাবে আহত হয়ে একটি পা হারান। সাব সেক্টর ছিল 8টি। গেরিলার সংখ্যা প্রায় 25,000। এই সম্মেলনে সেক্টরসমূহ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার পর মুক্তি ফৌজের সৈনিকদেরকেও নিম্নলিখিত ক্যাটাগরিতে পুনর্গঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়মিত বাহিনী 25 মার্চ রাতের শ্বেত সন্ত্রাসের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, আনসার, মুজাহিদ,
এবং অন্যান্য সামরিক ও প্রতিরক্ষা বাহিনীর বাঙালি সদস্যদের নামকরণ করা হয় নিয়মিত বাহিনী। বিশেষ ফোর্স আর্মি ব্যাটালিয়নের সমন্বয়ে 3টি ব্রিগেড গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তখনকার 5টি ব্যাটালিয়নকে কেন্দ্র করে নিয়মিত বাহিনীর পুনর্গঠনের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এইসব ব্যাটালিয়নের জনশক্তি ছিল খুবই কম। প্রত্যেক সেক্টর থেকে উপযুক্ত লোক সংগ্রহ করে এদের শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে ক্রমান্বয়ে নতুন আরও ব্যাটালিয়ন দাঁড় করানোর সিদ্ধান্ত হয়। এগুলোকে পরে ব্রিগেড গ্রুপে সংগঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এদের দ্বারা গঠিত 3টি ব্রিগেড গ্রুপই পরে জেড ফোর্স, এফ ফোর্স এবং কো ফোর্স নামে পরিচিতি হয়। সেক্টর ট্রপস উপরোক্ত ব্যাটালিয়নগুলিতে যেসব ইপিআর, পুলিশ, আনসার, মুজাহিদ ও সামরিক বাহিনীর সৈনিকদের অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না, তাদেরকে সেক্টর ট্রুপস হিসাবে যুদ্ধ করার জন্য ইউনিট এবং সাব ইউনিটে সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তিযোদ্ধাদের জীবন ধারণের জন্য নগণ্য সম্মানে দেওয়ার ব্যবস্থা করা হয় মুজিবনগর অস্থায়ী সরকারের তরফ থেকে, কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডারদের বেশিরভাগই ওই অর্থ গ্রহণ না করার পক্ষে অভিমত ব্যক্ত করেন। অনিয়মিত বাহিনী অথবা ফ্রিডম ফাইটার্স গেরিলা হিসেবে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাদের ট্রেনিং দেওয়া হতো তাদের বলা হতো অনিয়মিত বাহিনী, গণবাহিনী অথবা ফ্রিডম ফাইটার্স প্রথম পর্যায়ে অনেক ক্ষেত্রেই তাদের মধ্যে নিয়ম শৃঙ্খলার অভাব ছিল। সঠিক রাজনৈতিক প্রশিক্ষণ এবং কঠোর সংগ্রামী জীবনযাপনের মধ্য দিয়ে তাদের সুশৃঙ্খল গেরিলা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। গণবাহিনীর সদস্যদের ট্রেনিংকালে সামান্য পকেট খরচা এবং বাংলাদেশের ভেতরে পাঠাবার সময় প্রথমবার তাদের কিছু রাহা খরচ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর তাদের বিশাল জনসমুদ্রে মিশে গিয়ে তাদেরই একজন হয়ে শত্রুর মোকাবেলা করার প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আমাকে, ক্যাপ্টেন সালাউদ্দিন, লেফটেন্যান্ট মতি ও লেফটেন্যান্ট নূরকে আগের দায়িত্বেই বহাল রাখা হয়। কনফারেন্সে কমান্ডারদের নিয়মিত এবং অনিয়মিত বাহিনীর সাংগঠনিক কাঠামো এবং সদস্য সংখ্যা হিসেব করে তাদের জন্য কাপড় চোপড়, রেশন, অস্ত্র, গোলাবারুদ, ওয়্যারলেস সেট, টেলিফোন, অতি আবশ্যকীয় রসদপত্রের তালিকা তৈরি করে মুজিবনগর সরকারের কাছে পেশ করতে বলা হয়। অস্থায়ী সরকার চাহিদা অনুযায়ী ভারত সরকারের কাছ থেকে জিনিসগুলো সংগ্রহ করবে সেই কথাই জানানো হয়েছিল মিটিংয়ে। মুক্তিযোদ্ধাদের জন্য কয়েকটি ফিল্ড হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া সেক্টর এবং সাব সেক্টরগুলোতেও চিকিৎসা কেন্দ্র খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। কনফারেন্সে কর্নেল উসমানী সবাইকে জানালেন, ইতিমধ্যে পাকিস্তান থেকেও বাঙালি সামরিক বাহিনীর অফিসাররা পালিয়ে আসার চেষ্টা এবং উদ্যোগ নিচ্ছে। এপ্রিল মাসে 3 জনের সর্বপ্রথম দলটির মধ্যে রয়েছে আমি, লেফটেন্যান্ট মতি ও লেফটেন্যান্ট নূর। আমাদের কাছ থেকে জানা তথ্যের ভিত্তিতে তিনি আরও বলেছিলেন, অনেক বাঙালি অফিসাররাই স্বাধীনতা যুদ্ধে যোগ দেওয়ার জন্য পালিয়ে আসার সুযোগ খুঁজছে, কিন্তু সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে এসে তারপর যুদ্ধে যোগ দেওয়ার কাজটি খুবই বিপজ্জনক। বিশেষ করে পাকিস্তানে পরিবার পরিজন নিয়ে যারা বসবাস করছেন তাদের জন্য তো বটেই। তাছাড়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি ভারত সরকারের মনোভাব কী সেই সম্পর্কে সঠিক ধারণা করতে না পারায় অনেকেই পালিয়ে ভারতে আসতে ভরসা পাচ্ছে না। তাদের এই ব্যাপারে প্রকৃত অবস্থা বর্ণনা করে স্বাধীনতা সংগ্রামে যোগদান করার আহ্বান জানানো হয়েছে বিশেষ যোগাযোগের মাধ্যমে। পাকিস্তান থেকে অফিসাররা চলে আসছে জানতে পেরে সকলেই খুশি হলেন। আমাদের উষ্ণ অভিনন্দন জানানো হলো। অস্ত্রশস্ত্র এবং রসদপত্র সংগ্রহের ব্যাপারে পরে আমাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। কখনোই আমরা প্রয়োজন অনুযায়ী অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং রসদপত্র পাইনি। যা পেয়েছি তার পরিমাণ চাহিদার তুলনায় খুবই সামান্য। নিঃসন্দেহে এই সমস্যার কারণে আমাদের যুদ্ধের প্রথম অবস্থায় শত্রুর হাতে মার খেতে হয়েছিল অনেক ক্ষেত্রে। পরবর্তীকালে কমান্ডাররা ক্রমান্বয়ে নিজেরাই সব ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ হবার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে যান। শত্রুপক্ষ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্রই ছিল আমাদের হাতিয়ারের মূল উৎস। এতে করে আমাদের পাঁচমিশালি হাতিয়ার নিয়ে যুদ্ধ করতে হয়, ফলে গোলাবারুদ নিয়ে আমাদের নিদারুণ সংকটে পড়তে হয়। যানবাহনের সমস্যা ছিল অতি প্রকট। আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে নিয়ে আসা এবং মুক্তাঞ্চল থেকে কবজা করা গাড়িগুলোর উপরে নির্ভরশীল ছিলাম। এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হয় কমান্ডারদেরকেই। আমাদের চিকিৎসার সমস্যাও ছিল প্রকট। ভারতীয় হাসপাতালগুলো প্রায় সময় ভরে থাকত শরণার্থীতে। যুদ্ধকালীন সময়ে সবচেয়ে বড় ফিল্ড হাসপাতালটি তৈরি হয়েছিল 2 নং সেক্টরের বিশ্রামগঞ্জে। ব্রিটেন থেকে আগত ডক্টর জাফরুল্লাহ, ডাক্তার মোমেন এবং তাদের আরও কয়েকজন বন্ধুবান্ধবের উদ্যোগে এই প্রবাসী বাঙালি ও অবাঙালি হিতৈষীদের সাহায্যে এই বেসরকারি ফিল্ড হাসপাতাল অতি কষ্টে স্থাপন করে মুক্তিযুদ্ধে তারা অমূল্য অবদান রাখেন।
যুদ্ধের সময় বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক চিকিৎসকই যুদ্ধে যোগদান করেন, তাই তাদের ঘাটতি পূরণ করতে হয়েছিল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের সাহায্যে। তাদের নিঃস্বার্থ প্রাণঢালা সেবার কথা মুক্তিযোদ্ধারা কখনোই ভুলতে পারবেন না। এই ধরনের আরও অনেক সমস্যা ও সমাধানের উপায় কনফারেন্সে যদিও বা আলোচিত হয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের সব চাহিদাই পূরণ করা হবে বলে মুজিবনগর সরকারের কাছ থেকে প্রতিশ্রুতিও পাওয়া গিয়েছিল, কিন্তু যুদ্ধকালীন সময় মুক্তিযোদ্ধারা কখনো পর্যাপ্ত পরিমাণে কিছুই পায়নি। ঠিক সময়মতো পাওয়া যায়নি অতি প্রয়োজনীয় যুদ্ধ সম্ভার। বর্ষাকালে জরুরি ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের জন্য আচ্ছাদন নির্মাণের কথা থাকলেও সে আচ্ছাদন তৈরি করতে পারেনি আওয়ামী লীগ সরকার। মুক্তিযোদ্ধারা হাড় কাঁপুনি শীতে রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে। তাঁবু এবং শীতবস্ত্রের পর্যাপ্ত কোনো বন্দোবস্তই করা সম্ভব হয়নি সরকারের পক্ষে। কম্বলের উষ্ণতা থেকে বঞ্চিত থেকেছেন আহত মুক্তিযোদ্ধারা। অধিকাংশ বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন আদাপেটা খেয়ে, খালি গায়ে খালি পায়ে। সব কষ্ট, সব অসুবিধা তারা হাসি মুখে মোকাবেলা করেছিলেন একটি স্বপ্নের নেশায়। সে স্বপ্ন স্বাধীন শোষণমুক্ত বাংলাদেশ। জুলাই মাসে পৌঁছালেন ক্যাপ্টেন তাহের, ক্যাপ্টেন জিয়াউদ্দিন, ক্যাপ্টেন পাটোয়ারি এবং মেজর মঞ্জুর, তার পরিবার এবং দুজন সৈনিক দেহরক্ষী। তারা শিয়ালকুট সেক্টর দিয়ে পালিয়ে আসেন। তাদের পর আর যারা পালিয়ে আসেন তারা হলেন ক্যাপ্টেন খায়রুল আনাম, ক্যাপ্টেন পাশা, ক্যাপ্টেন শাহরিয়ার রশিদ খান, লেফটেন্যান্ট বজলুল হুদা, ক্যাপ্টেন রাশেদ চৌধুরী, ক্যাপ্টেন ফারুক রহমান, ক্যাপ্টেন রশিদ, লেফটেন্যান্ট জাহাঙ্গীর প্রমুখ। কনফারেন্সের সুযোগে অনেকের সাথে আমাদের মত বিনিময় হয় ভারতীয় নীল নকশার প্রভাব ও পরিণতি নিয়ে। যাদের সাথে বিশেষভাবে পরিচিত ছিলাম শুধু তাদের সাথেই গোপনে আলোচনা করা হয়েছিল এই অতি স্পর্শকাতর বিষয়টি। মেজর জিয়া, মেজর খালেদ মোশাররফ, ক্যাপ্টেন জলিল এবং উইং কমান্ডার বাশার এর অন্যতম। পরবর্তী পর্যায়ে মেজর মঞ্জুর, ক্যাপ্টেন তাহের, ক্যাপ্টেন জিয়াউদ্দিন, ক্যাপ্টেন সালাউদ্দিন, ক্যাপ্টেন শাহরিয়ার, ক্যাপ্টেন হাফিজ, ক্যাপ্টেন মাহবুব, ক্যাপ্টেন রশিদ, ক্যাপ্টেন মহসিন, লেফটেন্যান্ট হুদা, লেফটেন্যান্ট জাহাঙ্গীর ছাড়াও যাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক আগে থেকে বিদ্যমান ছিল তাদের সাথেও বিস্তারিত আলোচনা হয়। পর্দার অন্তরালে মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন মহল, অস্থায়ী সরকার ও ভারতীয় প্রশাসনের চক্রান্ত ও স্বার্থ নিয়ে আলোচনার ফলে কতগুলো সিদ্ধান্তের ব্যাপারে আমাদের মধ্যে ঐক্যমতের সৃষ্টি হয়। সিদ্ধান্ত নেওয়া হয় মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ে ভারত সরকারের নীতি এবং মুজিবনগর সরকারের অযোগ্যতাকে নিয়ে বিশেষ উচ্চবাক্য করা ঠিক হবে না। আমাদের বিভিন্ন মহলের উদ্দেশ্য এবং তাদের হীন উদ্দেশ্য হাসিলের চক্রান্তের ব্যাপারে সদা সচেতন থাকতে হবে। একই সাথে মুক্তিযোদ্ধাদের পুনর্গঠন করে তাদেরকে সামরিক এবং রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে হবে। তাদের বোঝাতে হবে চক্রান্তের বিভিন্ন দিক, তাদের মোটিভেট করতে হবে, তাদের বোঝাতে হবে সব চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আমাদের দেশ স্বাধীন করতে হবে আমাদের নিজেদেরকেই। শুধুমাত্র ইসলামাবাদ থেকে দিল্লিতে রাজধানী বদলের জন্য যুদ্ধ করছি না আমরা। প্রয়োজনে পাক বাহিনীর সাথে সাথে অবস্থা অনুযায়ী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেও যুদ্ধ করার জন্য সার্বিকভাবে প্রস্তুত থাকতে হবে মুক্তিযোদ্ধাদের। 8 কোটি বাঙালির জন্য হাসিল করতে হবে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটি যথার্থ স্বাধীন বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।